নমস্কার, আজ ২৭ তারিখ শুক্রবার। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জিএসটি চুরির টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে, বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। নীতি পুলিশের অভিযোগ, আটক বাংলা পক্ষের সদস্য তৃণমূল নেতার ফোনে সক্রিয় পুলিশ। সভাপতি শুভঙ্করের সামনেই ধর্মতলায় মীনাক্ষীদের বার্তা অধীরের, তলে তলে পাকাচ্ছে কোন রসায়ন। ৩০ বছর কাজ করার পর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে, কাজ বন্ধ করলেন শতাধিক কর্মী। আমরা জমি তৈরি করে রেখেছি, সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নিয়ে বললেন মমতা। ডাক্তারদের আন্দোলনে বেলাগাম দিলেই বেফাঁস দিন্দা, সতর্ক করল ক্ষুব্ধ বিজেপি হাইকমান্ড। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কি পদক্ষেপ নিচ্ছে সরকার, একাধিক জেলার রিপোর্ট চায় হাইকোর্ট। আমার সন্তানকে ১৬ মাস জেল খাটিয়েছে, যদি কোনো অপরাধ করে থাকি, আক্ষেপ বাবা অনুব্রতর। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ কাটবে কবে, জানালো আবহাওয়া দপ্তর। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। এবার ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা চুরির অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি লুট করা হচ্ছে, আর সেই টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার বলেন, গুটকা শুরু করে কয়লা, সব ক্ষেত্রে জিএসটি চুরি হচ্ছে, আর ভুয়ো ভাউচার তৈরি করে সেই টাকা নিজেদের পকেটে ঢোকাচ্ছে তৃণমূলের নেতারা। তিনি আরও বলেন, এই সবের নেপথ্যে রয়েছেন তৃণমূলের নেতা গৌতম দেব ঘনিষ্ঠ ধীরাজ ঘোষ এবং বিনয় বর্মন। যদিও যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গৌতম দেব। তার কথায়, যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, সুকান্ত মজুমদার যখন তখন একটা করে অভিযোগ করেন, যা অভিযোগ করবেন তার তো একটা তথ্য দিতে হয়। যে ব্যক্তির কথা বলা হচ্ছে, যতদূর জানি তার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, আর আমার সঙ্গে ঘনিষ্ঠতা, এ তো ভারী অদ্ভুত কথা, কোনো রকম ব্যাপারই নেই। গৌতম দেব বলেন, এখন যদি শিলিগুড়িতে কিছু ঘটলেই আমার না মানেন কেউ, সেটা তার ব্যাপার। আমার সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে সেটার প্রমাণ দিক, বিভিন্ন এজেন্সি আছে, তারা তদন্ত করুক। সম্পূর্ণ অনেস্টি নিয়ে আমি মানুষের জন্য কাজ করি। নীতি পুলিশের জেরে আটক বাংলা পক্ষের রজত ভরদ্বাজ। শিলিগুড়িতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পরীক্ষা দিতে এসেছিল বিহারের দুই যুবক। তাদের শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে বাংলা পক্ষের বিরুদ্ধে। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে যায়। অভিযোগ ওঠে বাংলা পক্ষের সদস্য রজত ভট্টাচার্য এবং তার অনুগামীরা ওই যুবককে শারীরিকভাবে হেনস্থা করেন। এরপরেই জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা পুলিশ কমিশনারকে ফোন করেন। বিকালে রজতকে তুলে নিয়ে আসে স্পেশাল অপারেশন গ্রুপ। ভিডিওটি খতিয়ে দেখার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। রজতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রজত জানান, এ রাজ্যের বাসিন্দাদের নিয়োগ করা হচ্ছে। বিহার থেকে আসা কিছু যুবক জাল নথি দিয়ে নিজেদের এ রাজ্যের বাসিন্দা পরিচয় দিয়ে পরীক্ষা দিতে এসেছিল। এসব হলে এ রাজ্যের পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন, তাই ওদের ধরে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু স্থানীয় কয়েকজন জওয়ান ওদের পালাতে সহায়তা করেন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে ৪,০০০ লাইক ও ৩,০০০ সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। ধর্মতলায় পাশের মঞ্চে আরজি করের বিচারের দাবিতে বামেদের আন্দোলন চলছে। সেই একই সময় কংগ্রেসের ধর্ণামঞ্চ থেকে বক্তৃতা রাখছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তৃতার একেবারে শেষ লগ্নে নিজের বক্তব্য শুরু করেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য। প্রদেশ নেতৃত্বে পালাবদলের পর এখনই নতুন করে আনুষ্ঠানিকভাবে বামেদের সঙ্গে জোট এগিয়ে নিয়ে যাওয়া অধীরের পক্ষে সুযোগ হয়তো নেই। তবুও পাশের মীনাক্ষীদের বাম মঞ্চকে উষ্ণ অভিনন্দন জানালেন অধীর। বার্তা দিলেন তিনি, বুঝিয়ে দিলেন তার তরফ থেকে বাম কং জোটের উষ্ণতা এখনো অব্যাহত রয়েছে। মঞ্চ থেকেই অধীর বলেন, আন্দোলনের নেত্রী মীনাক্ষী পাশের মঞ্চে রয়েছেন, তাদের কর্মীরা এসেছেন, তাদের অভিনন্দন জানাই। উভয়ের আন্দোলনের বক্তব্য এক, ধরনে আলাদা, কিন্তু উদ্দেশ্য এক। প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন শুভঙ্কর সরকার। এদিনের ধর্ণা থেকে বিজেপির সুরেই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি। দিল্লি নরমপন্থী শুভঙ্কর সরকারকে সভাপতি করলেও অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার সুর ছড়িয়ে যাবেন তা স্পষ্ট। তার সঙ্গে সাযুজ্য রেখেই
অধীর চৌধুরীর স্বাস্থ্য আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুর চড়িয়েছেন অধীরও। বলছেন, সিবিআইকে বলবো পুলিশ মন্ত্রীকে যেন ছেড়ে দেওয়া না হয়, তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি কি কারণে বলেছিলেন 7 দিনের সব গ্রেফতার করে তদন্ত শেষ করে দেব? পুলিশ এবং স্বাস্থ্য দুই তার দফতর, নৈতিক কারণে তার পদ থেকে সরে যাওয়া উচিত। 30 বছর ধরে কাজ করছেন তারা, হঠাৎই তাদের কাছে চাওয়া হলো শিক্ষাগত যোগ্যতার নথি। এই নির্দেশিকা পাওয়ার পরই বিক্ষোভ শুরু মালদহ মেডিকেল কলেজে। বৃহস্পতিবার সকাল থেকে এই ইস্যুতে কাজ বন্ধ করে দিলেন সাফাই কর্মীরা। ওই মেডিকেল কলেজে প্রায় 170 জন অস্থায়ী কর্মী সাফাইয়ের কাজ করেন। তারা প্রত্যেকেই এদিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন নিয়ম হয়েছে, সেই অনুযায়ী এই নথি চাওয়া হয়েছে। 8 মাসের প্রশিক্ষণের সার্টিফিকেট দিতে বলা হয়েছে সাফাই কর্মীদের। সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছেন কোনো রকম সার্টিফিকেট না দিয়েই। এক সাফাই কর্মী বলেন, আমরা এখন 8 পাস সার্টিফিকেট কোথা থেকে পাবো? তাই আমরা কাজ বন্ধ করে রেখেছি। অনেকে 20-30 বছর ধরে কাজ করছে, নথি না দেখাতে পারলে এখন কি খাবে তারা? বহু মহিলাও সাফাই কর্মী হিসেবে কাজ করেন এই মেডিকেল কলেজে। অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন, এটি সরকার নতুন নিয়ম করেছে, তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে। তিনি এদিন সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু বিক্ষোভ ক্রমশ বাড়তেই থাকে। বাংলায় সেমিকন্ডাক্টর ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে এবার, সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আমেরিকার কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে প্রচুর চাকরি হবে, জমিও রাজ্য তৈরি করে রেখেছে বলে জানান মুখ্যমন্ত্রী। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা সেরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী জানান, আমরা জমি তৈরি করে রেখেছি, ওনারা একটা জমি দেখেছেনও। দুবাইয়ের লুলু গ্রুপও আসছে, তাদের জন্য জমি দেখানো হয়েছে। এই সেন্টারটা হলে তা বিশ্বমানের হবে, আমাদের ট্যালেন্টকে কাজে লাগাতে পারবে, পরিকাঠামোটা মেধাকে নিয়ে এগিয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা খুবই দক্ষ। আমরা বলেছি জানুয়ারিতে একটা রোড ম্যাপ তৈরি করতে বিজিবিএস এর আগে। এটা বাংলার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, আমরা খুব খুশি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, গত 3 বছর ধরেই ওয়েবেলের আইটি বিভাগ এ নিয়ে কাজ করছে। যেহেতু দুই দেশের মধ্যে এই কাজ, তাই প্রধানমন্ত্রীর সঙ্গে ঘোষণা করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রী। মমতা বলেন, এই যে সাফল্য এলো তা আগামী দিনে বাংলার জন্য গর্বের, প্রচুর কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী জানান, বাংলায় প্রচুর চাকরি হচ্ছে, 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে, 2টো পাওয়ার প্ল্যান্ট করেছে রাজ্য সরকার, 2টো বেসরকারি সংস্থাও তৈরি করছে। মমতা বলেন, জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছেন সম্ভবত, আরও 2-3টে স্টিল প্ল্যান্ট হচ্ছে। আমি তো গতকাল বর্ধমান রোড ধরে ফেরার সময় দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গিয়েছে, দুপাশে কোনো জমি খালি নেই, সব জায়গায় শিল্প হয়েছে, টোটালটাই ইন্ডাস্ট্রি। 5 লক্ষ চাকরি ইতিমধ্যেই লেদার ইন্ডাস্ট্রিতে হয়েছে, আরও 2.5 লক্ষ হবে বলে জানান তিনি। আরজিকর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে সমালোচনা করায় প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ও ময়নার বিধায়ক অশোক দিন্দাকে সতর্ক করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও সরাসরি তাদের নাম করা হয়নি, দলীয় সূত্রে এমনই খবর। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সল্টলেকে রাজ্য বিজেপির বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য নাকি বলেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এখতিয়ার ভেঙে কেউ কোনো মন্তব্য করবেন না। তিনি পরিষ্কার করে দিয়েছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনো মন্তব্য করা যাবে না। দলীয় মুখপাত্ররাই শুধু যা বলার বলবেন, কারো নাম না করে এভাবেই সতর্ক করেছেন মালব্য। তবে সেটা যে দিলীপ ঘোষ ও অশোক দিন্দার উদ্দেশ্যেই তা স্পষ্ট। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন করছে বিজেপি। স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের অবস্থানে বিজেপির তরফে সহযোগিতার হাতও বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দিলীপ ঘোষ ও অশোক দিন্দা প্রকাশ্যেই ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করায় তা ভালো চোখে দেখেনি দলের কেন্দ্রীয় নেতৃত্ব। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মেদিনীপুরের প্রাক্তন সাংসদের মন্তব্য, এত নাটক করে কি লাভ হলো? অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক অশোক দিন্দা সংবাদ মাধ্যমে বলেছিলেন, ডাক্তাররা তো আন্দোলন শুরু করেছিলেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, অভয়ার বিচার চেয়ে তো তারা পথে নামেননি। যেসব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত। বিনীত গোয়েলও সরে যেতেন,
তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন। প্রসঙ্গত, আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর 5 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সুবিচার, কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত করা, ভয় দেখানোর রাজনীতি বন্ধ করা, তৎকালীন সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, এরকম একাধিক দাবি ছিল তাদের। কর্মবিরতি স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানের মতো উপায়ে প্রতিবাদ করেন জুনিয়র ডাক্তাররা। অবশেষে 42 দিন পরে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার কি পদক্ষেপ নিল, এবার তা জানতে আগ্রহী কলকাতা হাইকোর্ট। রাজ্যের থেকে এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। মূলত 3 জেলার বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের রিপোর্ট তলব করেছে আদালত। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন এটা ম্যান মেড বন্যা। তার নিশানায় রয়েছে ডিভিসি। মমতার অভিযোগ, অপরিকল্পিতভাবে জল ছেড়ে বাংলাকে ডোবানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। তবে 3 জেলার জন্য আলাদা করে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মামলা করেছিলেন এক আইনজীবী। তার প্রেক্ষিতেই পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কি পদক্ষেপ করা হয়েছে তা সরকারের থেকে জানতে চায় আদালত। আগামী 3রা অক্টোবর এই রিপোর্ট জমা করতে হবে। গত মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বন্যার কবলে পড়ে 28 জনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িও তৈরি করে দেবে রাজ্য। অন্তত 11 লক্ষ বাড়ি তৈরি করা হবে। তিনি এও নির্দেশ দিয়েছেন গ্রামীণ অঞ্চলের রাস্তা যা ভেঙে গিয়েছে তার সারাইয়ের জন্য বরাদ্দ টাকার সম্পূর্ণ খরচ করতে হবে বিধায়কদের। সাংসদ খাট্টের 1 কোটি টাকা স্কুল মেরামতি আর 4 কোটি টাকার রাস্তা মেরামতিতে খরচ হবে, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকেও বিদ্ধে চাড়েননি মুখ্যমন্ত্রী। কেন্দ্র ভোটের জন্য যে টাকা খরচ করে তার 1% যদি রাজ্যকে দিত তাহলে এমন পরিস্থিতি সামলাতে সুবিধা হতো, এমন মন্তব্য ছিল তার। যদিও টাকা না পেলেও সাধ্যমতো রাজ্য সরকার আর্থিক সাহায্য করবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। মমতার সংবাদ মাধ্যমে ডিভিসিকে নিশানা করে এও দাবি করেন 2009 সালের পর এত জল এর আগে ছাড়া হয়নি। ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবানোর চেষ্টা হয়েছে বলেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর নিজের গড়ে ফিরেছেন। বাড়ি ফেরা ইস্তক শারীরিক অসুস্থতার কথা বারবার করে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমের রাজনীতিতে আবারও কি চেনা ভঙ্গিতে দেখা যাবে তাকে? সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি। বরং সকলকে নিয়ে চলার, একজোট হয়ে কাজ করার বার্তাই দিলেন তিনি। কিন্তু মেয়ের কথা উঠতেই বাবা অনুব্রতর গলায় ধরা পড়ল আক্ষেপের সুর। জামিনে মুক্তির পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠক করেন অনুব্রত। সেখানে সকলকে নিয়ে চলার বার্তা দেন তিনি। বলেন, বিধায়ক, সাংসদ, সভাধিপতি যে যেখানে আছেন একসঙ্গে সকলে মিলে কাজ করব, মানুষের পাশে থাকব। পুজোটা যাক, কালী পুজোর পর ব্লকে ব্লকে যাব, মিটিং করব। কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সকলকে নিয়ে যেন চলে। কেউ কিছু বুঝে দিল, 2টো বাইক ধরিয়ে দিল, তাতে লাভ হয় না। শীঘ্রই অনুব্রত চিকিৎসা করাতে কলকাতায় যাবেন বলে খবর। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের জল্পনাও চলছে। তিনি কি দেখা করতে যাবেন? জবাব দিতে গিয়েই মেয়ের প্রসঙ্গ টানেন অনুব্রত। বলেন, নিজের চিকিৎসা করাতে যাব আমি, তবে যাওয়া উচিত বলেই মনে করি। আমার মেয়ে, আমার সন্তান, তাকে 16 মাস জেল খাটানো হয়েছে। ও তো কোনো নেতা নেত্রী নয়, সাধারণ বাড়ির মেয়ে। ঈশ্বরের কাছে আমি যদি কোনো অপরাধ করি, সেই পাপের শাস্তি আমি পেয়েছি। সবাইকে নিয়ে চলব, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশ, শান্তি বজায় রাখুন। আমি আইনকে ভালোবাসি, কোনো বিতর্কে যাব না। সবাই শান্তি বজায় রাখুন। বন্যায় ভাসছে চারিদিক, কৃষির অনেক ক্ষতি হয়েছে। মা দুর্গা, বন্যা বন্ধ করুন। অনুব্রতর এই মন্তব্য রাজনৈতিক কারণেও গুরুত্বপূর্ণ। তিনি ফেরার পর থেকেই বীরভূমে তৃণমূলের অন্দরে কোন্দল দেখা দিয়েছে বলে খবর। তার অনুপস্থিতিতে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূলকে জিতিয়ে এনেছে কোর কমিটি। কিন্তু অনুব্রতর প্রত্যাবর্তনে সেই কোর কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলীয় কার্যালয়ে অনুব্রতর ছবিতে ছেয়ে যাওয়ায় আরও জোরালো হয়েছে সন্দেহ। সেই আবহে অনুব্রতর উল্টো শিবিরের লোক বলে পরিচিত কাজল শেখ ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। তিনিও খেলতে জানেন, ঠিক সময়ে সুতো গোটাবেন বলে মন্তব্য করেছেন।
ফলে অনুব্রত এবং কাজলের মধ্যে দড়ি টানাটানি কোন পর্যায়ে পৌঁছবে সেই নিয়ে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু সাংবাদিক বৈঠক থেকে অনুব্রত জানালেন, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান তিনি। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বেশ কিছু জেলায় আবহাওয়ার উন্নতি হতে পারে, যদিও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের বেশ কিছু জেলাতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শনিবার ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে পারে, বৃষ্টির সম্ভাবনাও কম থাকবে। আজও প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 4 জেলায়। সেই সঙ্গে কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তরবঙ্গেও, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে। ভারতের মৌসুম ভবন জানিয়েছে, অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।